This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বেআব্রু রাজ্যের পঙ্গু স্বাস্থ্য পরিস্থিতি। রায়গঞ্জ মেডিকেলে অমিল হুইল চেয়ার, স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে গেলেন স্বামী। ছবিটা একবার দেখুন। এই ছবি আমাদের রাজ্যের ছবি, এই ছবি রায়গঞ্জ মেডিকেল কলেজের ছবি। একটা মেডিকেল কলেজের এই ছবি দেখুন। স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে গেলেন স্বামী। ছবিটা একবার দেখুন। আশেপাশে যারা লাইন দিয়ে আছেন তারাও হতবাক, তারাও তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। এই ছবি আমাদের রাজ্যের একটি মেডিকেল কলেজের ছবি, রায়গঞ্জ মেডিকেল কলেজের। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রূপক। হুইল চেয়ার কি সেখানে ছিলই না? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এই ছবি দেখার পর? হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে এই রোগীর আত্মীয়কে এবং রোগীকে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, অপেক্ষা করলে কিন্তু হুইল চেয়ার পেতেন। এই আশ্চর্যজনক বক্তব্য দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু রোগীর প্রয়োজন এবং সেই রোগী নিজেও কিন্তু জানাচ্ছেন যে তাকে ইমার্জেন্সি যেতে হতো, ইস্যুতে তাকে ইমার্জেন্সি যাওয়ার প্রয়োজন ছিল, সেই কারণে তিনি হুইল চেয়ার না পেয়ে তার স্ত্রীর পিঠে চেপে যেতে বাধ্য হয়েছেন। তাহলে তো এই অমানবিক দৃশ্য কেন দেখতে হলো? রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু বলছেন সময় মতো কিন্তু হুইল চেয়ার বা ট্রলি কিন্তু পাওয়া যায় না। এই অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু তারা রোগীদের উপরেই দায়ী ফেলছেন, রোগীদের অপেক্ষা করার কথা বলছেন। না, অপেক্ষা কতক্ষণ করবে? কারোর যদি একটা এমার্জেন্সি কিছু হয়ে থাকে তারা কতক্ষণ অপেক্ষা করবে? আসবো তোমার কাছে, কি বলা হয়েছে শুনি আগে। আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো। এটার কোনো ব্যবস্থায় দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে। না, একটাও নাই চেয়ার, দেখছি নাই কোনো ব্যবস্থা নাই। গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। তো রুগীটা নামাবো তারপর তো টোটোটা যাবে। পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব, কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে। রূপকের কাছে আবারও যাবো। রূপক, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অ্যাভেলেবেল থাকে, তাহলে এই সময় কোথায় গেছিল? দেখো, কেউ তো শখে করে নিয়ে যাবে না, তাই না? একেবারেই তাই। এই হুইল চেয়ার কিন্তু যখন রোগীদের প্রয়োজন পড়ে বা ট্রলি যখন রোগীদের প্রয়োজন পড়ে তখন কিন্তু রোগীরা পান না। কার্যত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু বলেন যে হুইল চেয়ার যথেষ্ট রয়েছে, রোগীদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। অথচ উল্লেখযোগ্য যেটা বিষয় তোমাকে বলবো, এই রায়গঞ্জ মেডিকেলের যে সুপার স্পেশালিটি বিল্ডিং সেখান থেকে সিটি স্ক্যান একটু সঙ্গে থাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুভাষ সরকার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা। ডক্টর সরকার, শুভজিৎ রয়েছি। ডক্টর সরকার, এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়, এটা রায়গঞ্জ মেডিকেল কলেজের ছবি। এটা রায়গঞ্জ মেডিকেল কলেজের ছবি, কোন স্বাস্থ্য কেন্দ্রের ছবি নয়, যেখানে একজন স্ত্রী সিটি স্ক্যান করানোর জন্য তার স্বামীকে কাঁধে নিয়ে যাচ্ছে। হুইল চেয়ার পাচ্ছেন না তারা, বারবার বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে পর্যাপ্ত হুইল চেয়ার রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের কঙ্কালসার এবং প্রাণহীন হয়ে গেছে। অনেক আগেই বিভিন্ন হাসপাতালে স্ট্রেচার, হুইল চেয়ার সবের অভাব এবং সেগুলো ধরার লোকের অভাব। আবার ধরার লোক যদি থাকে, সেই ধরার লোকেরা তারা রোগী, এমনকি আমার কাছে এই রকম উদাহরণ এবং রেকর্ড আছে যে সেই হাসপাতালের ডাক্তার যখন অসুস্থ হয়ে ভর্তি হয়ে ছাড়া পাচ্ছেন বা যখন ভর্তি হচ্ছেন, সেই সময় দুটো সময় তার স্ট্রেচার ধরে তার কাছ থেকে পয়সা দাবি করেছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে এখন কাটমানি, পয়সা নেওয়া। এটা একজন স্ট্রেচার বয় সেও চাইছে, আর সেটা কেউ দেখেও দেখছে না। এটা ভয়ঙ্কর পরিস্থিতি। না আছে ওষুধের ব্যবস্থা, না আছে কোনো কর্মচারীর মানে স্বাভাবিক যে দায়িত্ববোধ সেটুকু পর্যন্ত নেই। আর ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ এগুলো তো বন্ধই হয়ে গেছে।
কাজেই মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, এটা পশ্চিমবঙ্গে অনেক আগে থেকেই একেবারে শেষ হয়ে গেছে। বামফ্রন্ট আমলেও এইরকম হয়েছে। আজকে যেমন ডক্টর সরকার, আমরা যখন এই ছবি তুলে ধরলাম, আমরা যখন প্রশ্ন করলাম, তখন সুপার বলছেন যে পর্যাপ্ত হুইল চেয়ার আছে, কিন্তু রোগীদেরকে ধৈর্য ধরতে হবে। একটু আপনি সঙ্গে থাকুন, সুপারের যুক্তিটা আরেকবার শোনায়, একটু সঙ্গে থাকুন প্লিজ। আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো, এটার কোনো ব্যবস্থায় দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে। না, একটাও নাই চেয়ার, দেখছি নাই কোনো ব্যবস্থা নাই। গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। তো রুগীটা নামাবো, তারপর তো টোটোটা যাবে। পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব, কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে। ডক্টর সরকার, আপনি তো সুপারের বক্তব্য শুনলেন। এটা তো কোনো সিনেমার টিকিট কাটার লাইন নয় যে ধৈর্য ধরতে হবে। এটা হাসপাতালে গেছে একজন রোগী, তাকেও নাকি ওইখানে গিয়ে একটা হুইল চেয়ার পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে। এটা অত্যন্ত হাস্যকর। উনি যা বললেন অত্যন্ত হাস্যকর। কেউ একেবারে দায়ে না পড়লে কখনো এইরকম ভাবে নিজের স্বামীকে কাঁধে করে নিয়ে দোতলায় ওঠে না। এই সমস্ত মুখ বাঁচানোর চেষ্টা করছেন, উনি মুখ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন হয়তো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারের সঙ্গে। এদিকে মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেমে নিয়ে আসা 3 প্রসূতি সংকটজনক। 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং 1 জন আইটিইউতে চিকিৎসাধীন। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, এখন তারা কেমন আছেন? গতকাল আনার পর থেকে এখনো পর্যন্ত কি ধরনের চিকিৎসা তারা পেয়েছেন, কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তাদের মধ্যে কি কি উপসর্গ দেখা গেছে? চিন্তার কিছু আছে কি? দেখো যে 3 জন এসএসকেএম এর চিকিৎসাধীন রয়েছেন, সেই 3 জনের শারীরিক অবস্থা সংকটজনক। এতখানি যে বুলেটিন প্রকাশ করতে পিছপা হচ্ছে এসএসকেএম কর্তৃপক্ষ। কারণ চিকিৎসক জানাচ্ছে বক্তব্য যে এখন যা অবস্থায় রয়েছে এই 3 জন, তাতে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, এখনই কিছু বলা সম্ভব নয়। তারা শুধু এই শব্দবন্ধটা ব্যবহার করছেন যে সংকটজনক রয়েছে। ভেন্টিলেশনে যে 2 জন ছিলেন তাদের মধ্যে একজন, যার নাম হচ্ছে মামপ্রীত সিং, 23 বছর বয়সী, তার অবস্থা অতি সংকটজনক। তাকে আজ, তিনি ভেন্টিলেশনে আছেন, তার আজ ডায়ালিসিসের পরিকল্পনা রয়েছে। ডায়ালিসিসের পরিকল্পনা রয়েছে আইটিইউ চিকিৎসাধীন 19 বছর বয়সী নাসরিন খাতুনেরও। 31 বছর বয়সী মিনারা বিবি, যিনিও পিসিএ রয়েছেন, ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন, কিন্তু নন ইনভেসিভ রয়েছেন, ভেন্টিলেশনে তিনি নেই। আর তার প্রস্রাবের পরিমাণ বেড়েছে, কিন্তু সেটাও সন্তোষজনক সেটুকু বলতে চাইছেন না চিকিৎসকেরা। তারা বলছেন যে কোনো মুহূর্তে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। আপাতত তারা বলছেন যে দুজনে ডায়ালিসিস পরিকল্পনা রয়েছে। যদি পরিস্থিতি ভালোর দিকে গড়ায় তাহলে মিনারা বিবিরও ডায়ালিসিস করা হতে পারে। আপাতত ডায়ালিসিসের উপরে তারা জোর দিচ্ছেন। অন্যদিকে সংক্রমণের মাত্রা কমানোর জন্য যে ধরনের ওষুধ দেওয়া দরকার সেগুলো দেওয়া হচ্ছে এবং রুটিন যে রক্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো করা হয়েছে। ধন্যবাদ সৌরভ। এদিকে স্যালাইন কাণ্ডের তদন্তভার পুলিশের থেকে সিবিআই কে দেওয়ার আর্জি। হাইকোর্টে দায়ের হওয়া জোড়া জনস্বার্থ মামলায় আর্জি জানানো হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলা শুনানি। বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদনও জানানো হয়েছে। এই বিশেষ দলের নেতৃত্বে থাকবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। 2024 মার্চে কর্ণাটক সরকার এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ করার পরেও এ রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত স্যালাইন, প্রশ্ন তুলে মামলা হাইকোর্টে। এদিকে অবশেষে ধরা পড়ল মইপিটের বাঘ। খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে।
কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢোকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল বাঘটি। একাধিকবার চেষ্টা করে ধরা যায়নি বাঘটিকে। অবশেষে রবিবার রাতে বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়, আর তারপরেই আমরা যে ছবি দেখাচ্ছি যে বাঘটিকে ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গলের উদ্দেশ্যে। এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি, জঙ্গলের উদ্দেশ্যে বাঘটিকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই ছবি এক্সক্লুসিভ। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অভিজ্ঞান। কখন বাঘটিকে ছেড়ে দেওয়া হলো, কি জানানো হয়েছে বন দপ্তরের তরফ থেকে? একটু আগে সুমন একজনের সঙ্গে কথা বলছিল, তিনি জানিয়েছিলেন যে দূরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, এক্ষেত্রে কাছাকাছি কোনো জঙ্গলে নয়। অভিজ্ঞান, দেখো তোমাকে জানিয়ে রাখি যে বাঘটি গতকাল রাত 11:30টার সময় বন দপ্তরের পাতা ফাঁদে ধরা পড়েছিল। সেই বাঘটিকে তাকে ছাড়া হয়েছে সুন্দরবনে ধুলিবাটারি জঙ্গলে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বিশেষ করে বন দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আজই তাকে ছেড়ে দেওয়া হবে, কেননা তার শারীরিক সক্ষমতা রয়েছে, পূর্ণ বয়স্ক বাঘ, 8 থেকে 10 বছর বয়স, এবং যে কারণে তার পশু চিকিৎসক আশুতোষ বিশ্বাস তাকে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব, যেহেতু সুস্থ সবল বাঘ, তাকে তার নিজের জঙ্গলে নিজের পরিবেশে ফেরানো হবে। এবং সেই সিদ্ধান্ত অনুসারেই বাঘটিকে সুন্দরবনে ধুলিবাটারি জঙ্গলে অবশ্যই ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এই বাঘটি লাগাতার একাধিকবার সুন্দরবনের মহিতুর উপকূল থানা এলাকায় সেখানে লোকালয়ে চলে আসছিল এবং এলাকার মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। বন দপ্তর রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছিল বাঘটিকে বাগে আনতে, যে কারণে বাধ্য গতকাল মহিপিটের গঙ্গার ওখানকার যে যেটি রয়েছে সেখানে তার খাঁচা পাতা হয়েছিল এবং সেই খাঁচাতে কিন্তু বাঘটি ধরা পড়ে যায়। এবং আজকে সকাল থেকে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাকে খেতে দেওয়া হয়েছিল 5 কেজি মুরগির মাংস এবং সমস্ত মাংসই কিন্তু সে চেটে ফুটে খেয়ে নিয়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছিল, গ্লুকোজ দেওয়া হয়েছিল এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর যখন দেখা যায় সম্পূর্ণ সে সুস্থ রয়েছে, সেই জন্যই বন দপ্তর সিদ্ধান্ত নেয় তাকে যত দ্রুত সম্ভব তাকে সুন্দরবনে নিজের পরিবেশে ছেড়ে দিতে হবে এবং সেই কাজটি কিন্তু সম্পাদন হয়েছে। আমরা আমাদের দর্শকদের সেই ছবি দেখাচ্ছি, শুধুমাত্র এক্সক্লুসিভলি আমরা আমাদের টিভি চ্যানেলে টিভি9 বাংলার পথে দেখাচ্ছি যে সুস্থ সবল বাঘ যেভাবে একেবারে বলা যেতে পারে বোট থেকে ঝাঁপ দিয়ে একেবারে নদীর চরে সেখানে ঝাঁপ দিয়ে এবং দৌড়ে চোখের নিমেষে একেবারে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। ফলে তার সক্ষমতার জায়গাটা কিন্তু এখানে পরিষ্কার এবং এই বাঘটি লাগাতার কুলতলিতে মানুষের ঘুম কেড়ে নিয়েছিল এবং যে কারণে মানুষ দুশ্চিন্তায় গত 1 সপ্তাহ ধরে তারা ঘুমোতে পারছিলেন না, তাদের সাধারণ জনজীবন তারা সেখানে তারা নির্বাহ করতে পারছিলেন না। শেষমেশ বন দপ্তর সেখানে জাল ঘিরে এবং সেখানে সেই জায়গায় খাঁচা পাতে এবং সেই খাঁচায় ধরা পড়েছিল এই বাঘটি, যাকে আজকে কিছুক্ষণ আগে সুন্দরবনে তার নিজের পরিবেশে ছেড়ে দিয়েছে। গ্রামবাসীদের দাবি ছিল যে তাকে দূরবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয় যাতে সেখান থেকে। জয়দীপ কুন্ডু বন্যপ্রাণ বিশেষজ্ঞ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শুভজিৎ রয়েছি আপনার সঙ্গে স্টুডিওয়ে। জয়দীপবাবু, আমরা একটা ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ, যে ছবি আমাদের কাছেই রয়েছে, যে মহিপিটের যে বাঘটাকে ধরা হয়েছিল সেই বাঘটাকে তার নিজের দ্বারা ফিরিয়ে দেওয়া হচ্ছে, বন দপ্তরের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওখানে গিয়ে জানতে পেরেছিলাম যে এই ক্ষেত্রে নাকি কাছাকাছির কোনো জঙ্গলে ছাড়া হয় না, যে বাঘ ঘন ঘন লোকালয়ে ঢুকে আসে, দূরের জঙ্গলে ছাড়া হয়েছে। এক্ষেত্রে তাই বাঘটিকে একটু দূরের জঙ্গলে ছাড়া হয়েছে। এটাই কি নিয়ম, দূরের জঙ্গলে ছাড়াটা? এটাই নিয়ম, এটাই প্রোটোকল, এটাই বন দপ্তরের প্রোটোকল। তাই বলে যে যেখান থেকে ছাড়া হবে তার থেকে একটু দূরে গিয়ে কোথাও ছাড়া, যাতে যদি তার বারবার ফিরে আসার প্রবণতা থাকে সেটা যাতে আটকানো যায়। এটাই নিয়ম, এটার মধ্যে কোনো নতুন কিছু না। এইভাবেই এই ঘটনাগুলো এইভাবেই সমাধান হয়। বারবার যে লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে, এটা লোকালয়ে যারা থাকেন ওখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য চিন্তারও তো কারণ। হ্যাঁ, চিন্তার কারণ মানে এই যে নাইলন নেট ফেন্সিং, যেটা বন দপ্তর প্রতিনিয়ত এটাকে মেনটেন করে এবং সেই নাইলন নেট ফেন্সিং আছে বলেই গ্রাম এবং জঙ্গলের যে লাগোয়া যে জায়গাগুলো সেই জায়গাগুলো আলাদা করে রাখা গেছে। এখনো কিছু মানুষ নিজেদের কাজের জন্য জঙ্গলে ঢোকেন মাছ কাঁকড়া ধরতে, তারা কোনো সময় জাল কেটে দিচ্ছেন, সেখান দিয়ে বাঘ বেরিয়ে আসছে। একটু গ্রামবাসীকেও সচেতন হতে হবে। গ্রামবাসীরা যথেষ্ট করছেন, বন দপ্তরের সাথে সব রকম সহযোগিতা করছেন, কিন্তু কিছু মানুষ তো থেকেই যায়। একটা ঝুড়ির মধ্যে অনেক ফলের মধ্যে 1-2টো ফল এরকম থাকে যারা এই ধরনের কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ করবেন না। এতে সামগ্রিকভাবে গ্রামের মানুষের এই যে অসুবিধাটা হচ্ছে সেটা সেই কারণেই হচ্ছে।
জয়দীপ বাবু, আরেকটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন। অনেকেই দাবি করেন, জানি না কতটা দাবিটা সত্য নাকি ভ্রান্ত, যে বাঘ নাকি রক্তের স্বাদ পেলেই বারংবার লোকালয়ে আসে, এটা কি সত্যি? না না, একবারে ভ্রান্ত। এই কথাটা আলোচনার মধ্যেই আনা উচিত না। এরকম কোন তথ্য বা এই ধরনের কোনো ফান্ডা নেই। ওই বিজ্ঞান এরকম কোনো ফান্ডাকে সমর্থন করে না। ঠিক। অসংখ্য ধন্যবাদ জয়দীপ বাবু। আমরা কথা বললাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডুর সঙ্গে। এর আগে আমরা কথা বলেছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রির সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার। অনিলবাবু, বাঘটিকে তো আজকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব মানে করতে পারছে না ফান্ড নেই বলে। আর যে কারণে জঙ্গল থেকে আরেকটা জঙ্গল এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মুভমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। এটা অনেক দিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। রেলের জায়গায় তৈরি আবাস যোজনার একের পর এক বাড়ি ভাঙা ঘিরে জলপাইগুড়ি দোমোহিনীতে উত্তেজনা, প্রতিবাদে পথ অবরোধ। কিন্তু রেলের জায়গায় কিভাবে আবাসের বাড়ির অনুমোদন, জবাব নেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের কাছে। ময়নাগুড়ি দোমোহনী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামল শর্মা সম্প্রতি তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির যোজনায় 60,000 টাকা এসছে, এবং আসার পর তারা এইভাবে কিন্তু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ শুরু করেন। যেটা অভিযোগ যে আজকে রেল পুলিশের পক্ষ থেকে এখানে এসেছে, এবং এই যে বাড়িঘর তাদের সম্পূর্ণ কিন্তু এইভাবে আজকে ভেঙে চুড়ে দিয়ে চলে গেছে। এখন প্রশ্ন যে রেলের জমিতে কিভাবে টাকা এলো, এবং যদি আসে তাহলে পরে এই গরিব মানুষদের ঘর এভাবে ভেঙে দেওয়া হলো কেন? এটাই কিন্তু এলাকাবাসীদের প্রশ্ন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, দোমোহনী। আজকে ওরা আসলো, আইসা ঘর ভাঙিয়ে দিল। বললাম যে আমি আমার এগুলা খুঁটি টুটি গুলা খুললে নেই, ছেলেরা খুলতেও আছে, মানলো না। মানে আমরা এই বাবু বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, কোথায় থাকবো? আমার একটা বাসস্থান তো লাগবে। হ্যাঁ, ওখান কোথায় যাবো? কোন আমরা থাকবো কোথায়? এখন রাত্রের বেলা কোথায় ঘুমাবো? ঠিকই তো, সব তো আমাদের ভাঙিয়ে সব শেষ করে দিল। আমি তো একটা অসুস্থ লোক, কাজকর্ম করতে পারি না। সরকার থেকে যাই একটা টাকা দিতে মাথা গুঁজার জায়গাটা আছে হয়তো, সেটাকে ভাঙিয়ে দিল। पुराना स्ट्रक्चर हम लोग कुछ नहीं छेड़े हैं। पुराना हम लोग क्या रेल का पॉलिसी है कि नया मतलब कोई स्ट्रक्चर नहीं। उन लोगों का तो घर का रुपया घुसा है, अभी गवर्नमेंट से दिया है। रेल का जमीन में तो कोई रुपया मतलब नहीं दे सकता है ना। अच्छा, तो उन लोगों को तो मिला, तो रेल का जमीन में तो अलॉट हो ही नहीं सकता है। वही हुआ तो इसीलिए तो घर बनाया उन लोगों ने। रेल का मतलब जमीन में नहीं हुआ। वो लोग अभी क्या करेंगे, कुछ बताइएगा? वो क्या करेंगे लोग, वो हम नहीं बता पाएंगे ना। অ্যাকচুয়ালি সেটা আমি একটু দেখছি ওনাদের সঙ্গে কথাবার্তা বলে, দেখছি কি বিষয় আমি একটু শুনছি। আপনারাই করছেন, আপনারা পঞ্চায়েত থেকে ইয়ে করেছেন না, আমি একটু শুনছি, একটু শুনিনি, একটু শুনি ওনাদের সাথে কথা বলি। না না, নোটিশ করেনি, সেটাই আমি আরপিএফদের বলেছিলাম যে আপনারা ঠিক আছে, আপনাদের জায়গা আপনারা আপনাদের খুশি মতো আপনাদের জায়গা যা খুশি করুন, কিন্তু আপনাদের একবার ইনফর্ম করা দরকার ছিল লোকগুলোকে যে আপনারা 2 দিন টাইম দিচ্ছি কি 4 দিন টাইম দিচ্ছি, আপনারা নিজেই সরিয়ে নিন। কিন্তু কালকে বলে গেছে আজকে এসে ভেঙে দিবে, এটা তো ঠিক না। টেন্ডারের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার বলার পরেও প্রায় 3 সপ্তাহের বেশি, 1 মাসের কাছাকাছি এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, যে কোম্পানিকে 22 সাল অবধি টেন্ডার ছিল তার 6 মাস টেন্ডার এক্সটেনশন দিয়েছে স্বাস্থ্য দপ্তর।
এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি। এবং যদি ইডি এই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে। এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপল নাম্বার অফ কোম্পানি, তাতে দুটো কোম্পানি জেনুইন, বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস। এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে কোম্পানির সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন, মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি। তিনি পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ। তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট, হ্যান্ডওভার অফ দি কাট মানি, পার্সেন্টেজ এবং কিভাবে আরএফপি হবে, কিভাবে টেন্ডার হবে, কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেব, কিভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না, এগুলো সব করেছেন। সব মিলিয়ে আমরা আরজি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে, এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে, প্রকিউরমেন্টের প্রশ্নে, এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে। আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আজকে আমার দুই কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে। কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন, অনেকগুলো ঘটনায় বলুন, তারা ত্রাতার ভূমিকা পালন করেছেন। গরিব মানুষ হসপিটালে যান, আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না, মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর, তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না, এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে, তার সরকার ধ্বংস হবে। এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন, এই অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। দেখা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর রাস্তা বন্ধ করে